তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই তড়িৎ ঋণাত্মকতা ধর্মটাও হচ্ছে মৌলের একটা পর্যাবৃত্ত ধর্ম, কারণ এরও পর্যায়গত পরিবর্তন এবং শ্রেণীগত পরিবর্তন দেখা যায়। তাহলে তড়িৎ ঋণাত্মকতা ধর্মেরও কিরূপ পরিবর্তন হবে সেটাও আমরা এই পর্যায়ে আসছি। এখন এখানেও সেই আগের মতোই যে তড়িৎ ঋণাত্মকতা ধর্মের পরিবর্তন দেখতে গেলে তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি আমাদের প্রথমে জানা উচিত। তড়িৎ ঋণাত্মকতাটা কি না, দেখো আমরা যদি একটা যৌগের ক্ষেত্রে যাই, যে যৌগ দুটো ডিফারেন্ট অ্যাটম বা মৌল নিয়ে গঠিত এবং তাদের মধ্যে যদি দু ধরনের বন্ড হতে পারে, তোমরা আয়নীয় যোজ্যতা এবং সমযোজ্যতার এই অধ্যায়ে ঠিক পর্যায় সারণীর ঠিক আগে আয়নীয় যোজ্যতা এবং সমযোজ্যতা অর্থাৎ যেটা রাসায়নিক বন্ধনীর যে অধ্যায়, সেই অধ্যায়ে আমি আশা করছি যে তোমরা সেগুলো ভালোভাবেই করেছো। সেখানে দুই ধরনের আমরা যৌগের কথা দেখেছি, বেসিক্যালি দুই ধরনের, আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ, এবং সেক্ষেত্রে ন্যাচারালি এসে যায় আয়নীয় যোজ্যতা এবং সমযোজ্যতা। যাই হোক, যদি দুটো ভিন্ন ভিন্ন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনীতে আবদ্ধ হয়, অর্থাৎ তাদের মধ্যে যে সমযোজ্যতা সৃষ্টি হয়, যেমন ধরা যাক আমি যদি HCl হাইড্রোজেন ক্লোরাইড এই সমযোজী যৌগটার কথা বলি, সেখানে পার্টিসিপেটিং অ্যাটম হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন। এবং এক্ষেত্রে এই যে হাইড্রোজেন আর এই ক্লোরিন এই দুটো ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু, এরা পরস্পরের সাথে একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়, যে আকর্ষণ বলটাকে আমরা বললাম কি সমযোজ্যতা। এখন এইখানে সমযোজ্যতাটা কিভাবে সৃষ্টি হয় আমি একটু সংক্ষেপে বলছি। যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 অর্থাৎ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 অর্থাৎ ক্লোরিনের টোটাল 17টা ইলেকট্রন আছে। এবং এরা যখন পরস্পরে যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন এর কে কক্ষপথে একটা, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনে কে কক্ষপথে 2, L 8 এবং 7, এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন। এবং যখন যৌগ গঠন হয় বা একটা মলিকিউল গঠন হয়, তখন কি হয় না পার্টিসিপেটিং যে অ্যাটমগুলো আছে, পার্টিসিপেটিং যে পরমাণু অর্থাৎ অংশগ্রহণকারী যে পরমাণুগুলো আছে, তাদের মধ্যে কি হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হতে পারে বা ইলেকট্রন জোড় গঠন হয়। এক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠন হবে। ইলেকট্রন জোড় গঠন ব্যাপারটা কিরকম না, এরা দুজনেই যখন রাসায়নিকভাবে সংযুক্ত হবে, তখন দুটো পরমাণুরই কিন্তু আউটার মোস্ট অরবিট বা ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা স্টেবল বা সুস্থিত হতে হবে। ইলেকট্রন বিন্যাস সুস্থিত হতে গেলে কি হয় না, হাইড্রোজেনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস নেক্সট যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম অর্থাৎ তার আউটার মোস্ট অরবিটে দুটো ইলেকট্রন হতে হবে। সিমিলারলি ক্লোরিনের ক্ষেত্রে যদি এর ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল বা ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হতে হয়, তাহলে তার নেক্সট যে নিষ্ক্রিয় গ্যাস আর্গন অর্থাৎ তার 2, 8, 8 হতে হবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই একটা একটা করে ইলেকট্রনের চাহিদা দুজনেরই আছে, দুজনেই নেবে। সেই জায়গাতে কি হয় না, সেই জায়গাতে ইলেকট্রন জোড় গঠন হয়, অর্থাৎ দুজনেই সমসংখ্যক ইলেকট্রন দিয়ে একটা জোড় বা পেয়ার গঠন করে। এখানে হাইড্রোজেনের কটা দেওয়ার ক্যাপাসিটি আছে না, হাইড্রোজেনের ম্যাক্সিমাম দেওয়ার ক্যাপাসিটি আছে একটা, ক্লোরিনের দেওয়ার ক্যাপাসিটি আছে 7টা। কিন্তু দুজনকে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন দিতে হবে, সেই হিসাবে দুজনেই কিন্তু শেয়ারিংটা করবে একটা একটা করে। তার মানে একটা হাইড্রোজেনের থেকে আসলো, একটা ক্লোরিনের থেকে আসলো, অর্থাৎ দুটো ইলেকট্রনের একটা জোড় গঠন হলো। এবারে এই দুটো ইলেকট্রনের যে একটা জোড়, দুটো ইলেকট্রন মিলে যে একটা জোড় গঠন হলো, এই ইলেকট্রন জোড়টাকে দুটো অ্যাটমে সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এদের আউটার মোস্ট অরবিটে যখন আমরা ইলেকট্রন কাউন্ট করব, তখন প্রত্যেকের কাউন্টের বেলাতে এটাকে তার নিজের ইলেকট্রন বলে আমরা ধরবো। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন যখন আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন কাউন্ট করছি তখন 1, 2। যখন ক্লোরিনের ক্ষেত্রে করব, ক্লোরিনেরও কিন্তু এখানে যদি একটা চলে যায় তাহলে ক্লোরিনের 1 মাইনাস করলে থাকছে 6টা, আউটার মোস্ট অরবিটে 6, তাহলে ক্লোরিনের নিজের 6 প্লাস এইখানে যে যুগ্মভাবে যেটা জোড়টা গঠন হয়েছে তার 2 অর্থাৎ 8। তার মানে দাঁড়ালো কি যে দুজনেরই
সর্ববিষ্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা স্ট্যাবিলিটি অর্জন করলো এবং তখন আমরা তাদেরকে এইভাবে সংক্ষেপে প্রকাশ করি যে হাইড্রোজেন এবং ক্লোরিনকে এই রকম ভাবে আমরা সংক্ষেপে প্রকাশ করি যে একটা আমরা ডট আর একটা ক্রস দিয়ে দুজনের দুটো ইলেকট্রন আলাদা করে বোঝাবার জন্য করলাম এটা, এবং বাদবাকি ওদের যা আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেছে সেগুলো থাকবে। এবং এটাকে আমরা আবার সংক্ষেপে প্রকাশ করছি যে এইরকম বন্ড দিয়ে একটা সিঙ্গেল বন্ড হচ্ছে, এইভাবে গঠিত হচ্ছে। তো যাই হোক, এটা সমযোজী বন্ধনী গঠনের একটা আমরা মেকানিজম সংক্ষেপে বললাম। তাহলে এইভাবে কি হলো যে দুটো বিভিন্ন পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে কিভাবে না সমযোজ্যতা গঠনের মাধ্যমে বা সমযোজী বন্ধনী গঠন করেছে, এবং সমযোজী বন্ধনী গঠন করার জন্য একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করতে হয়েছে, সেই ইলেকট্রন জোড় সৃষ্টি হয়েছে। এবারে এই ইলেকট্রন জোড় আমি বলছি যে উভয় অ্যাটম সমানভাবে ব্যবহার করবে, কিন্তু এখানে একটা মজার ব্যাপারটা এটাই যে দুজনে সমানভাবে ব্যবহার করলেও প্রত্যেকটা দুটো অ্যাটমের প্রত্যেকের মধ্যে একটা ভিতরের প্রবণতা আছে। হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়েরই একটা প্রবণতা আছে কি না ওই ইলেকট্রন জোড়টাকে যত বেশি সম্ভব নিজের দিকে রাখা। এটা একটা যৌথ বটে, এই ইলেকট্রন জোড়টা যৌথ, এরও যৌথ প্রপার্টি দুজনে সমানভাবে ব্যবহার করছে, কিন্তু ভিতরে একটা প্রবণতা থাকে যে প্রবণতার জন্য প্রত্যেক অ্যাটমেই চাইবে কি যে ওই ইলেকট্রন জোড়টাকে তার দিকে একটু তার কাছাকাছি রাখতে, মানে সমান দূরত্বে সাধারণভাবে থাকে না। তাহলে সাধারণভাবে থাকে না, প্রত্যেকেই চাইবে তার নিজের দিকে। এবারে যার ক্ষমতা যেমন সেরকম ঘটবে, যার বেশি ক্ষমতা সে তার দিকে বেশি বেশি টেনে রাখবে, যার কম ক্ষমতা ন্যাচারালি সে পেরে উঠবে না। এক্ষেত্রে দেখা যায় কি যে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি ব্যাপারটা দেখি, তাহলে এই ইলেকট্রন জোড়টা যদি একটু অন্যভাবে আমরা লিখি, যে হাইড্রোজেন এখানে লিখলাম আর ক্লোরিন এখানে লিখলাম, যদি ঠিক মিডিল পোর্শন আমরা যদি এই জায়গাটা মধ্যম বিন্দু হয়, তাহলে যদি মানে সাম্যাবস্থার কন্ডিশন আছে তাহলে সমানভাবে ব্যবহার করলে ঠিক মাঝে মাঝে থাকার কথা, এটা স্বাভাবিক হওয়ার কথা যে দুজনেরই যেহেতু সেম শেয়ারিংটা সেম আছে, দুজনের সমান পরিমাণ ইলেকট্রন দিয়েছে, দুজনের ভূমিকায় সমান, তাহলে ঠিক মাঝে থাকার কথা। কিন্তু ওই যে বললাম যে দুটো অ্যাটমই চেষ্টা করে তার নিজের দিকে একটু ঘেঁষে রাখতে, নিজের কোলে ঝোল টানার মতো ব্যাপারটা। যাই হোক, তাহলে ওই ইলেকট্রন জোড়টাকে দুজনেই চাইবে। এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে পেরে উঠে না, ফলে ক্লোরিন কি করে ওই ইলেকট্রন জোড়টাকে ঠিক মাঝে নয় তার থেকে একটু কাছে, অর্থাৎ ক্লোরিন তার নিজের দিকে একটু ঘেঁষে রাখে। এই যে সমযোজ্যতা বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রন জোড়, দুটো ভিন্ন পরমাণু যখন দুটো ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনীতে আবদ্ধ হয়, সেই সমযোজ্যতা সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে একটু টেনে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা কি দাঁড়ালো না দুটি ভিন্ন মৌলের পরমাণু যখন পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনীতে আবদ্ধ হয়, তখন সমযোজী বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে স্বাভাবিক প্রবণতা, সেই স্বাভাবিক প্রবণতাটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এবারে আমরা এই পর্বে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়ে আলোচনা দেখা যাক। যে তাহলে যদি আমরা পর্যায় বরাবর ক্ষেত্রে যাই, তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করা ক্ষমতা, নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা যদি বেশি করতে হয়, স্বাভাবিকভাবে যদি আমরা মূল আলোচনাটা একটু ডিটেলসে করি, যে ওই ইলেকট্রন জোড়কে যদি নিজের দিকে আকর্ষণ ক্ষমতাটা বাড়াতে হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। এখন যদি আমরা একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি, আমরা কি দেখলাম আগে না দেখলাম অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পেলেই
নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পাবে। নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলে কি হবে না, নিউক্লিয়াসের আধান যদি বৃদ্ধি পায় বা চার্জ বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটাও বাড়বে। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে নিউক্লিয়াসের চার্জ গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাওয়ার দরুন ইলেকট্রন জোড়কে, সমযোজী বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর সমযোজী ইলেকট্রন জোড়কে, সমযোজী বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে যত বেশি বেশি আকর্ষণ করতে পারবে তত তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ফলে আমরা কি পেলাম এখান থেকে না, যদি আমরা একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়তে থাকে। এবং আমরা এখানে দেখেছি কি যে এই জায়গায় 7B যে ফ্লুরিন হেলোজেন মৌলগুলো আছে, ফ্লুরিন 7B মৌলের যে ওই শ্রেণীটা 7B শ্রেণীর যে সর্বোচ্চ মৌল, সবার উপরে যে মৌলটা আছে ফ্লুরিন, তার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতাটা সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা দেখলাম বাম দিক থেকে ডান দিকে একটা পর্যায় বরাবর গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। এবার যদি আমরা একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচ দিকে নামি, সে একই ব্যাপার। শ্রেণী বরাবর যদি উপর থেকে আমরা নিচ দিকে নামি, এখানে কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি যে নিউক্লিয়াসের চার্জের যাই হোক না কেন দূরত্ব, ওই ইলেকট্রন জোড়ের থেকে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হচ্ছে না, যেহেতু অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাচ্ছে, ফলে অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাওয়ার ফলে ওই ইলেকট্রন জোড়টিকে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা তুলনামূলকভাবে কমছে বা ক্রমশ কমছে। তাই বলা যায় যে একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচ দিকে আমরা নামি তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে। এবং এখানে আমরা দেখেছি যে সিজিয়াম বলে যে মৌলটি আছে, সিজিয়াম সবার এখানে নিচে থাকছে, সিজিয়ামের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হয়। আর এইখানে আলোচনা প্রসঙ্গক্রমে বলে রাখি যে তড়িৎ ঋণাত্মকতার যে রূপ চেঞ্জ হয়, তড়িৎ ধনাত্মকতার ঠিক অপোজিট হয়। অর্থাৎ যদি হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয় ফ্লুরিন, তাহলে লোয়েস্ট ইলেকট্রোপজিটিভ হবে ফ্লুরিন। সিমিলারলি এখানে যদি লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে সিজিয়াম, তো হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভ হবে সিজিয়াম। ঠিক আছে, এই জায়গায় এবারে আমরা আগের মতোই এইখানে একটা তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তন ঘটে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই। ধরা যাক আমাদের কাছে এই মৌলগুলো আছে, যে আয়োডিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে এবং ফ্লুরিন আছে। এই চারটা মৌল আছে। এই চারটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ধর্মের পরিবর্তনের ক্রমটা কেমন হবে, যেমনভাবে আমরা আয়নাইজেশন শক্তিতে দেখেছি, যেমনভাবে আমরা পারমাণবিক ব্যাসার্ধে দেখেছি, সেই রকমই যে তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তনটা এই চারটা মৌলের ক্ষেত্রে কেমন হয়। একই রকমভাবে আমরা এক্ষেত্রেও দেখে নিব যে এই মৌল চারটা পর্যায়গতভাবে আছে নাকি শ্রেণীগতভাবে আছে, অর্থাৎ এরা একটা বিশেষ পর্যায়ের অন্তর্গত মৌল নাকি একটা বিশেষ শ্রেণীর অন্তর্গত মৌল। না, এই চারটা মৌল আমাদের অত্যন্ত পরিচিত চারটা মৌল। এই মৌলগুলোকে আমরা বলি হ্যালোজেন মৌল। এবং পর্যায় সারণীর আগের যে ক্লাসগুলোতে সেক্ষেত্রে আমরা দেখেছি এদের অবস্থান দেখেছি। এরা মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রে 7B শ্রেণীর অন্তর্গত মৌল, এর হ্যালোজেন মৌল। আবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এরা আছে 17 নম্বর শ্রেণীতে আছে। সুতরাং এরা একটা পরিবারের হ্যালোজেন পরিবার বলি এদেরকে। তাহলে এরা একটা পরিবার আছে এবং এই পরিবারের কেমনভাবে থাকে না, এরা একটা শ্রেণীর মৌল। এদের সবচেয়ে উপরে থাকে ফ্লুরিন, তারপর থাকে ক্লোরিন, তারপর থাকে ব্রোমিন, তারপর থাকে আয়োডিন। এদের শ্রেণীগত অবস্থান এইরকম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তাহলে এইভাবে আছে। এবারে আমরা একটু আগেই দেখলাম যে শ্রেণীগত কিভাবে পরিবর্তন ঘটে। না, একটা শ্রেণীর উপর থেকে যদি আমরা নিচ দিকে যাই তড়িৎ ঋণাত্মকতা ধর্ম ক্রমশ কমতে থাকে। তাহলে সেই হিসাবে এই চারটা মৌলের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভ হচ্ছে আয়োডিন। এবারে যদি আমরা ক্রমশ উপর থেকে নিচ দিকে নামি তাহলে ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপরে ক্লোরিন একটু কম,
তারপরে ক্লোরিনের থেকে ব্রোমিন আর একটু কম, ব্রোমিনের থেকে আয়োডিন আর একটু কম, অর্থাৎ ক্রমশ কমছে। তাহলে আমরা যদি সিম্বলিক্যালি এদেরকে চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে কি হয় না, ক্লোরিন সবচেয়ে বেশি, তাহলে ফ্লুরিন সবচেয়ে বেশি, ফ্লুরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন, ক্লোরিনের থেকে বেশি। ক্লোরিন ব্রোমিনের থেকে বেশি, তাহলে ক্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন। আর ব্রোমিন আবার আয়োডিনের থেকে বেশি, ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। অর্থাৎ এটা হলো ক্রমহ্রাসমান, তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান হিসাবে সাজালাম আমরা। এরপর যদি আমরা উল্টাটা করি তাহলে কি হবে, ক্রমবর্ধমান যদি না আয়োডিন ইজ লেস দেন ব্রোমিন ইজ লেস দেন ক্লোরিন ইজ লেস দেন ফ্লুরিন, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আচ্ছা, এই পর্বে একই রকমভাবে প্রশ্ন কিভাবে আসতে পারে না, পর্বে আসতে পারে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞার জন্য 2 নম্বর থাকতে পারে। তড়িৎ ঋণাত্মকতার ধর্মটি একটি নির্দিষ্ট পর্যায়ে একটি শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, সেক্ষেত্রেও 2 নম্বরের ওয়াইটেজের প্রশ্ন। শ্রেণী বরাবরের জন্য বলার জন্য 1 নম্বর এবং পর্যায় বরাবর বলার জন্য 1 নম্বর। এবং থাকতে পারে এই রকমের কিছু এক্সাম্পল দেওয়া থাকতে পারে, 4টা বা 5টা মৌল দেওয়া থাকবে, তাদের তড়িৎ ঋণাত্মকতা এই ধর্মের পরিবর্তনের ক্রমটা কেমন তোমাদের বলা থাকতে পারে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে বলে দিতে পারে, এক্ষেত্রেও সেটার জন্য 2 নম্বর থাকতে পারে। আমি এখানেও আরও কয়েকটা সেট মৌলের কথা বলছি যেগুলো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা লিখে প্র্যাকটিস করতে পারো। যেমন 1 নম্বর সেট হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। পারো সোডিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম Mg এবং অ্যালুমিনিয়াম। এই দুটো সেট যে মৌলগুলো দেওয়া রইল, এই মৌলগুলোকে এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী ঊর্ধ্বক্রম বা অধক্রম, অ্যাজ ইউ লাইক, ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো।